আরে বাবা, তোর চাকরির খবর কি? চাকরির কথা কই, তোমার লজ্জা করে না? এই কথা বলার আগে একবার ভাবা উচিত যে তুমি টাকা পয়সা দিতে পারো না। শোনো, এখন বর্তমান সময় মামা খালুর যুগ, টাকা পয়সা না দিলে কেউ চাকরি দেয় না। তোমার পোলা কোনো এমপি মন্ত্রীর ছেলে না যে তার দেখা চাকরিতে ঢুকাই দিব। ভাইয়া তুই কারে কি কইতাছস? এটা শুনবে এই বুইড়া? হ্যাঁ, বুইড়া তো শিখছে স্কুলে চাকরি করে, হ্যাঁ, কয়টা টাকা পায়, সেই টাকা দিয়ে পুরো সংসার চালাইতে চায়। হ্যাঁ, এই তো এইটা বুঝে না এখন বর্তমান যুগে ওই সামান্য টাকায় কিচ্ছু হয় না। বাবা, তুই তো সহজেই বলে ফেলাইলি। কত কষ্ট করে স্কুলের একটা মাস্টারি চাকরি পাইছিলাম, যা কিছু বেতন পাইতাম সে বেতন দিয়ে সংসার চালাইতাম। তারপরে ঘর বাড়ি তৈরি করছি, তোদের দুই মা বোনের লেখাপড়া করাইছি, লিটুরে বিএসসি পাস করাইছি। তোর মায়ের মারাত্মক একটা অসুখ হয়েছিল, আর সেই অসুখে অনেক টাকা ঋণ করে ফেলাইছি, সে টাকাও দিতে পারি নাই। বাবা, আমার তো আর চাকরি 2-3 বছর আছে, এরপরে তো তোর একটা কিছু করতে হবো, সংসারের হাল ধরতে হবো, সেই চিন্তা ভাবনা কর। সংসারের হাল ধরবো আমি, তাই না? মাস্টারির চাকরি পাইছো, বেতন কত টাকা পাও? আমগো দুই ভাই বোনের তো যে খরচটা আছে এটা তো তুমি দিতে পারো না। দেখো বাবা, আমি তোমার সাফ সাফ বলে দিতেছি, এই সমস্ত চাকরি বাকরি না তুমি একদম বাদ দিয়ে দাও। ওর চাইতে ভালো তুমি প্রয়োজনে বাড়িতে বাড়ি যাই কামলা দাও, বুঝতে পারছো? এই যুগে টাকা পয়সাই মেন। আর দেখছো খোটা দিতাছে, আমার কাছে বড় করছে, পড়ালেখা শিখাইছে, এটার খোটা দিতাছে। এই এই যে আমাকে পয়দা করছো, আমাকে মানুষের মতো মানুষ করবা, এটা হচ্ছে তোমার দায়িত্ব, বুঝছো? এই দায়িত্ব যদি অস্বীকার করো তাহলে বাপ হইছো কিসের জন্য, পয়দা করছো কিসের জন্য? না করতা, হ্যাঁ? এই যে জন্ম দিয়ে থুয়ে দিছো, কোনো বিলাসিতা করতে পারি না, সব সময় খালি কও অভাব অভাব, স্কুলে চাকরি করে কয় টাকা বেতন পাই, হ্যাঁ? এইগুলো আর শুনবা না। আর এই যে এটা কি, হ্যাঁ, একটা ভাঙা ঘর, কোনো বন্ধু বান্ধব আনতে পারি না, কোনো আত্মীয় স্বজন আনতে পারি না। আর আমার বন্ধু বান্ধবের বাড়িতে গিয়ে দেখো, বুঝছো, বিল্ডিং রাজপ্রাসাদের মতন বাড়ি ঘর দুয়ার, আর এক একটা ফার্নিচার, বিদেশি ফার্নিচার, ওগুলো তো জীবনে দেখো নাই। এই আব্বা, তুমি কেমনে কইলা কত? আচ্ছা, তুমি কোন টাকা পয়সাটা আমগো পিছনে খরচ করছো একবার মনে করে বলো তো দেখি। শোনো, আমরা যদি লেখাপড়া করে থাকি তাহলে আমরা নিজের যোগ্যতায় লেখাপড়া করছি, এর মধ্যে তোমার কোনো দায়িত্বই নাই। আমরা বাতাসে বড়ইছি, ঠিক আছে? বাবা মা, আমি তো তোরে জন্মগত বাবা, আর তোরা এইভাবে আমার কথা কইতাছস। কোনো বাবাই চায় না তার সন্তানের ঘরে কোনো কষ্ট হোক। আমি যতটুকু তোদের চাহিদা পূরণ করতে চাইছি সবই দিছি, কিন্তু এখন তো আমার সামর্থ্য নাই। স্কুলের সময় হয়ে গেছে, আমি যাই। দাঁড়া আব্বা, এমনি গেলে কইলে তো হইব না। আমার কালকে একটা ইন্টারভিউ আছে, সেখানে 2000 টাকা লাগবে। দাও, 2000 টাকা দিয়া তারপর এখান থেকে যাও। বাবা, স্কুলের বেতনটা বোধ হয় আজকেই পাইয়া যাবো, তারপর তোর টাকাটা আমি দিই। আচ্ছা, তুমি তাহলে বেতন পাইয়া আরে টাকা দিও, কিন্তু আমারে তাড়াতাড়ি 2000 টাকা দাও। আমি একটা 3 পিস কিনমু, আমার বান্ধবী ওর হইছে জন্মদিন, ওইখানে দাওয়াত দিছে, দাওয়াত খাইতে যাবো। এই জামা কাপড় পরে তোর যাওয়া যাবে না, তাহলে তোর মান সম্মান থাকবো না, কারণ আমি গরিব আছি, এটা আমি নিজে জানি। আমার বন্ধু বান্ধব তো আর জানে না, বুঝছো? ওগো কোনো জন্মদিনে আমি যাইতে পারি না, ঠিক আছে? শরম পাই, লজ্জা পাই এই জন্য। কিন্তু এইবার আমার কলেজ বান্ধবীর জন্মদিন, ও অনেক অনুরোধ করে কইছে যাইতেই হইব, এই জন্য একটা 3 পিস বানাইয়া ওইটা পয়রা যামু। তাড়াতাড়ি 2000 টাকা দাও। মা, অন্তত পক্ষে টিউশনের বেতনটা পাই, তোর টাকা আমি পরিশোধ করে দিব। টিউশনের বেতন কবে পাবা না না বাবা, তারপরে দেবা? হ্যাঁ, অতদিনে কি জন্মদিন থাকবো? আর তাছাড়া ওই যে কলেজের যে বেতনগুলো রয়েছে ওইগুলো কবে দেবা? দেখ মা, নয় স্কুলের বেতন নিবি, না হয় তোর 3 পিস নিবি, কোনটা নিবি একটা বল। না, যে কোনো একটা দিয়ে হইবে না, দুইটাই দরকার, দুইটাই ইম্পর্টেন্ট, বুঝছো? তাড়াতাড়ি বিকালের মধ্যে তুমি আমার টাকা দিবা। ঠিক আছে মা, আমি অবশ্যই চেষ্টা করব। আমার স্কুলের সময় হয়ে গেছে, আমি যাই। আর আমার টাকার কথাটা ভুইলো না। ঠিক আছে বাবা। দেখছস কোন ফ্যামিলিতে জন্মাইছি আমরা, কত ভাই, হ্যাঁ? দেখছস কি অবস্থা, কোনো একটা শখ কখনো পূরণ করে না। হ্যাঁ, আমিও তো কিছুই বুঝতেছি না। চল, এইসব নিয়ে আর মাথা ঘামের লাভ নাই। ফকিরনি তো ফকিরনি হয়, পড়ছি এক ফকিরনির কপালে। ভেতরায়
তাহলে বাবা দিনকাল তো ভালোই চলতেছে তাই না? এই তো স্যার, আপনার কি অবস্থা? আছে মোটামুটি, সংসার চলতেছে টানাটানির মধ্যে। আজকে ক্লাস নিতে দেখলাম না একটা? বাবা ওই যে বেতন ব্যাংক থেকে তুলে নিলাম, এই তুমি যে হাওড়া দি 4,000 টাকা পেতা না, এই 4,000 টাকা নিয়ে রাখো, থাকলে খরচ হয়ে যাব। নাও। আপনার এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে। আপনি টাকা ধার নেন ঠিকই, কিন্তু সময়ের আগে টাকাটা ফেরত দিয়ে দেন। যাই হোক, আপনার ছেলের কি অবস্থা? না বাবা, ছেলের তো কোনো চাকরি বাকরি মিলতেছে না, শুধু খালি অ্যাপ্লিকেশনই করতেছে। আর বাবা মেয়েটাও কলেজে পড়তেছে, কত খরচ কি কম বাবা। আপনার সাথে এত বছর ধরে কাজ করছি, আপনি আমার অনেক সিনিয়র, কিন্তু আপনি আপনার সন্তানদের জন্য যা করছেন, সত্যি আজকাল এরকম বাবা পাওয়া টাফ। বাবারা তো দায়িত্ব ভুলেই গিয়েছে। আশা করি আপনার ছেলের ভালো একটা চাকরি হয়ে যাবে। বাবা আমি তো ভুলেই গেছি, এখন বাড়ি গেলে তো ছেলেও টাকা চাবো, মেয়েও টাকা চাবো। মেয়ে নাকি কলেজের বেতন দিব, আর 3 পিস কিনবো, আর ছেলে অ্যাপ্লিকেশন লাগে টাকা নিব। এখন কি করা যায়? তোমার কাছে যে 4,000 টাকা দিলাম না, আর কিছু মিলে 6,000 টাকা দেওয়া যায়? আমি জানতাম এই টাকাটা আপনি আবার চাইবেন, গত 2 বছর যাবত এটাই হয়ে আসছে। তবে হ্যাঁ, আমার কাছে 6,000 টাকা নেই, কারণ আমি এখনো স্যালারি তুলিনি। কালকে স্যালারি তুলে আরো 2,000 টাকা দিব। আপনি যে 4,000 টাকা দিয়েছেন আমাকে, এই 4,000 টাকাই নিয়ে নিন। আচ্ছা বাবা, খুব ভালো হইল। চলুন। চল। মাস্টার সাহেব, আপনার আছেন? কাছে যাইতেছিলাম, বাসায় গেলাম, বাসায়ও পাইলাম না, তাই স্কুলের দিকে যাইতেছিলাম। হ্যাঁ মা, কি হয়েছে বলো? আপনার 2 মাসের বিমার কিস্তি বাকি রয়ে গেছে, সেটা কি দিতে হইব না? ও মা, আমি তো ভুলে গেছিলাম, আমার তো ইন্স্যুরেন্সের টাকা জমা দেওয়ার কথা। মা, বর্তমানে আমার হাত খুব খাটা, সামনে মাসে 3 কিস্তি একবারে দিয়ে দিব। কি বলতেছেন চাচা? 3 মাস হয়ে গেলে তখন তো কিস্তি আরো বাইরে যাইব, তখন আপনার উপর এটা আরো বেশি চাপ পড়বো না? এজন্যই তো বলি মাসে মাসে কিস্তিটা শোধ করে ফেলবেন, তাইলে এত আর চাপ পড়বো না। কি করব মা? আচ্ছা মা বলো তো দেখি, আমার আর কয় বছর কিস্তি দিতে হবো? আপনার এটা তো 14 বছরের, 4 বছর গেল, আরো 10 বছর আছে। আরো 10 বছর চালাইতে হবো? চাচা, আপনার এটা তো 14 বছর, 4 বছর তো চলেই গেছে, আর 10 বছর কষ্ট করে আপনি আর 10টা বছর এটা চালিয়ে যান, তাহলে এই 10 বছর পরে আপনি অনেক বড় একটা অ্যামাউন্ট পাবেন। আর আল্লাহ না করুক এর আগে যদি আপনার কিছু একটা হয়ে যায়, তাহলে টাকাগুলো আপনার ছেলে মেয়ে পাবে। ঠিক আছে মা, সামনে মাসে সব দিয়ে দেব। মা তাহলে আমি আসি। আচ্ছা। বাবা, বাবা, আমার তো চাকরি হয়ে গেছে, অনেক টাকা স্যালারি। উর্মি, কিরে কই? বাবা তাহলে তো ভালোই হইলো, আমার আর কোনো চিন্তা থাকলো না। কি রে ভাইয়া, কি হইছে? আরে আমার চাকরি তো হয়ে গেছে, এখন 100% কনফার্ম। কি তোর চাকরি হইছে? আব্বা ভাইয়ার চাকরি হইছে, এইবার আমাকে আর কোনো কষ্ট থাকবে না। ভাইয়া খুব ভালো হইছে। কিন্তু ভালো তো হয়েছে, তো তার আগে না চাকরিটা কনফার্ম করতে গেলে 15 লাখ টাকা লাগে, জানোসই তো। ঘুষ ছাড়া তো এই যুগে কারোর চাকরি হয় না, আর তাই ঘুষ ছাড়া বসে 15 লাখ দিলেই অনেক টাকা স্যালারি, বুঝতে পারলি? সমস্যা নাই, আব্বা আছে না, আব্বা দিব 15 লাখ। তুই এত চিন্তা করছ কে? আব্বা শোনো, যেমনি হোক ভাইয়ারে কিন্তু 15 লক্ষ টাকা ম্যানেজ করে তারপরে কিন্তু ভাইয়ারে দিবা। বাবা কিন্তু এতগুলো টাকা আমি এই মুহূর্তে কোন থেকে দিব? আমার হাতে তো কোনো জমানোর টাকা পয়সা নাই, আমি ঋণগ্রস্ত লোক। কই থেকে 15 লাখ টাকা পাবা সেটা তো আমি জানি না। তোমার যেটা মন চায় সেটা করে, তুমি যার কাছ থেকে পারো তুমি ঋণ করে আমার জন্য টাকাটা নিয়ে এসে দাও। তুমি বুঝতেছো না কেন? একটা চাকরি ম্যানেজ করতে গেলে কতটা পরিশ্রম, কতটা কষ্ট হয়। আমি কত জায়গায় ঘুরছি, টাকা ছাড়া কোথাও চাকরি হয় না। মাত্র তো 15 লাখ টাকাই চাইছেন নাকি? তোমার কিডনিটা তো বিক্রি করতে পারো, এটা বিক্রি করে আমার টাকা নিয়ে এসে দাও। হ্যাঁ তাই করো। শোনো আব্বা, আর ভাইয়া যদি এই চাকরিটা পাইয়ে যায়, ভাইয়া তো মাসে মাসে তখন লাখ লাখ টাকা ইনকাম করবো। হ্যাঁ, ওইখান থেকে তোমার জমাই জমাই 15 লক্ষ টাকা দিয়ে দেবো। সমস্যা কি? এত চিন্তা করো কিসে? শুনো, তুমি টাকা ইনভেস্ট করতেছো মনে করো, বুঝছো? বাবা তোরা তো জানোসই, স্কুলের মাস্টারি চাকরি করি, মাসে আর কয় টাকা বেতন পাই, তার মধ্যে তোদের খাওয়ান পরান, মেয়েটার কলেজের বেতন, আর তোর খরচ দিতে হবে। তাছাড়া আমি আরো ঋণ টিন করছি, আমার পক্ষে দেওয়া সম্ভব না বাবা। আমি এত কিছু বুঝি না,
আমার চাকরির জন্য 15 লাখ টাকা লাগবে, এটাই ফাইনাল। তুমি কি করবা না করবা সেটা তোমার ব্যাপার। প্রয়োজনে তোমার চোখটা বেচো, তোমার কিডনিটা বেচো, প্রয়োজনে তোমার শরীরটাই বিক্রি করে দাও, কিন্তু আমার 15 লাখ টাকা চাই তো চাই, কালকের মধ্যে টাকাটা আমার দেওয়ান লাগবো। তুমি কি চাও না যে আমি চাকরিটা করি? যাও তাড়াতাড়ি যাও, যেখান থেকে পারো নিয়ে আসো। ভাইয়া, তোর যখন চাকরি হয়ে যাইব তখন তো তুই অনেক টাকা ইনকাম করবি, আর ওই টাকা দিয়া আমার ভালো একটা ঘরে বিয়া দিয়ে দিবি, ঠিক আছে? আরে খুব সুন্দর জামাই দেখে তোর বিয়া দিয়ে দেব, খুব সুখে রাখবো। চল। স্যার, লিটু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাবা আজকে স্কুলে যায়নি, ভাবলাম শরীর অসুস্থ কিনা, তাছাড়া কিছু খাতা দেখার কথা ছিল। স্যারকে ফোন দিলাম, স্যার ফোনও ধরছে না। আপনি তো বাড়িতে নাই। ফোনটা পিক করলো না, স্কুলেও যায়নি। স্যার কি অসুস্থ কিনা এটা জানার জন্য আমি এসেছিলাম। আচ্ছা স্যার, কোথায় যেতে পারে? আসলে ভাইয়ার একটা চাকরি খুব দরকার, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছে তো, সব জায়গায় শুধু ঘুষ চায়, এই জন্য ঘুষের টাকা ব্যবস্থা করতে গেছে আব্বাই। কি বলছেন আপনি? আপনি এত মেধাবী একজন মানুষ, এত ভালো রেজাল্ট করেছেন, ভালো পাস দিয়েছেন, অথচ আপনার চাকরি হচ্ছে না। দেখেন, আসলে আমরা বুঝতে পারি যে বাবা আমাদের জন্য কষ্ট করে, কিন্তু যতটুকু করার চেষ্টা ততটুকু কিন্তু করে না। আপনি দেখেন, এই যুগে টাকা পয়সা ছাড়া, মামা খালু ছাড়া কেই বা চাকরি দিতে চাই কোন? বাবার আমি এত করে বোঝাই, দেখো বাবা, এখন তোমার বয়স হয়ে গেছে, অন্তত তাড়াতাড়ি রিটার্নটা নিয়ে নাও, টাকা পয়সা আমাকে দিয়ে দাও, আমরা ভালো মন্দ ব্যবসা করি বা একটা চাকরি করি, যেটাই করি সেটা কি তোমার জন্য ভালো হবে না? বাবা কিছুতেই বুঝতে চায়। আপনার বাবা বুঝতে পারেনি, তবে আমি আপনাদের বিষয়টা ঠিকই বুঝেছি। আসলে তিনি বাবা তো, সন্তানদের সবসময় স্নেহের চোখে দেখে, আদরের চোখে দেখে, তাই ব্যাপারটা তাদের বোধগম্য হয়নি। সব বাবা মাই অবশ্য এই ভুলটা করে। আচ্ছা ঠিক আছে, আমি একটু খুঁজে দেখি স্যার কোথায় আছেন। আইছে আমগরও দরদ নাই আমাকে বাবার প্রতি, আমার কুর থেকে উড়ে আইছে দূরে বসার চেষ্টা। কথায় আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়ার পোষের ঘুম নাই, ওই অবস্থা হয়েছে। আয় স্যার, আপনি এখানে দাঁড়ানো? আমি আপনার বাসায় গিয়েছিলাম, আজকে আপনি স্কুলে আসেননি, বাসায়ও নেই, তাই খুঁজতে খুঁজতে নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন। কি হয়েছে, মন খারাপ কেন? বাবা, আমি খুব চিন্তায় আছি। কি হয়েছে আমাকে বলুন। বাবা, আমার ওয়াইফ মারা যাওয়ার পর থেকে আমি ঋণগ্রস্ত হয়ে গেছি। তাছাড়া আমার ছেলে কোনো চাকরি বাকরি করতেছে না, আমার ছেলে মেয়েরে তাদের কোনো সুখ শান্তি দিতে পারতেছি না। এখন কি করি বাবা? আমার ছেলে একটা চাকরি ঠিক করছে, ঘুষ লাগবে 15 লক্ষ টাকা, কিন্তু আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই, বাড়িঘর সব ভাঙ্গা অবস্থা, অনেক টাকা ঋণ করে ফেলাইছি। কিন্তু যদি এই বাড়ি বিটাটা বিক্রি করি, আমি কেমনে থাকবো, আমার সন্তানরা কেমনে থাকবো? বাবা, তুমি তো আমার টাকা পয়সা হাওলাত দিয়ে মানে উপকার করো, যদি এই মুহূর্তে 15 লক্ষ টাকা দিয়ে হাওলাত দিয়ে আমার উপকার করো, তাহলে আমার ছেলে চাকরি পাবো, আমার সংসার খুব সুন্দরভাবে চলাইতে পারবো। বাবা স্যার, আপনি আমি একই স্কুলে চাকরি করি, আপনি জানেন আমার বেতন কত। মাঝে মাঝে 2-4-5 হাজার টাকা আপনাকে আমি এমনিতে দিই, ধার হিসেবে নয়। এই চাকরি করে এতগুলো টাকা আমি কিভাবে জমাবো বলেন তো? আমি এই মুহূর্তে আপনাকে 15 লক্ষ টাকা দিতে পারবো না। আমার কাছে যদি থাকতো বা অ্যাবিলিটি থাকতো, আমি অবশ্যই আপনাকে দিতাম, কারণ আপনাকে আমি বাবার মতো দেখি, আপনি আপনার সন্তানের জন্য যা করছেন। কিন্তু আমি নিরুপায়, আমার কাছে টাকাটা নেই। বাবা, তাহলে আমার সন্তানের চাকরি হইব না? একটা উপায় আছে, আপনি চাইলে আমি বলতে পারি। বাবা, কি উপায়? আপনার চাকরির আর কয় বছর আছে? এই 3 বছর। আপনি যদি এখন স্বেচ্ছায় অবসর নেন, তাহলে কিন্তু আপনি আপনার প্রভিডেন্ট ফান্ড, পেনশন এবং অন্যান্য যে ভাতা সব মিলিয়ে প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা তুলতে পারেন। এতে করে আপনার 15 লক্ষ টাকার চাহিদাও মিটে গেল। বাবা, বলো কি, সত্যি সম্ভব? হ্যাঁ সম্ভব, আমি হেড স্যারের সাথে কথা বলবো, আমি নিজেই পেপারসগুলো রেডি করে দিব। আপনার যদি ইমার্জেন্সি থাকে, পেপারস নিয়ে একবার ঢাকায় যাবেন, ঢাকায় গেলে আপনি হাতে হাতে টাকাটা নিয়ে আসতে পারবেন। বাবা, আমার খুব জলদি দরকার, পারতে পক্ষে কালকে পালে আমার ভালো হয়। আমি যেমন ঢাকা যায় এ টাকাটা তুলতেই হবো। ঠিক আছে, তাহলে চলুন,
বাসায় চলুন, আপনি গিয়ে আপনার ছেলে মেয়েদের সুসংবাদটা দিবেন। আসুন, আমি কাগজপত্র রেডি করে কালকে আপনার হাতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো। আসো বাবা। আব্বা তাইলে যাও, সাবধানে যাও। শোনো, তাড়াতাড়ি গিয়া তোমার পেনশনের টাকাটা তুইলা নিয়ে আসো, ঠিক আছে? ঠিক আছে মা। আব্বা শোনো, রাস্তায় যাওয়ার পথে কেউ যদি কোনো কিছু দেয়, যেমন জুস বিস্কিট, এই সমস্ত কিন্তু মনের ভুলেও খাবা না। খাইলে কিন্তু অজ্ঞান করে টাকা পয়সা সব নিয়ে যাবো। আর তাছাড়াই যাবাইবা কোনো কিছু মানে কিনা খাও, টাকা শর্ট করে যাবো তো। বাবা তুই ঠিক হইছস, এতগুলো টাকা কারো হাতে আমি পানি বন্ধ খাম না। আর আমি তো ঢাকা যাবো লঞ্চে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে তোরা সাবধানে থাকিস মা, আমি যাই। আব্বা যেহেতু যাইতাছো, আমি আগে ভাগে একটা কথা কইয়া দিতেছি, বুঝছো? তুমি তো পেনশনের 35 লক্ষ টাকা পাবা, সেইখান থেকে 15 লক্ষ টাকা তো ভাইয়ের দিয়ে দিবা চাকরির লেগে। হ্যাঁ, আমার কিন্তু 10 লাখ টাকা দিবা। মাইয়া বইলে আবার ঠকায়ও না কিন্তু। তুই কি কইলি? ওইখান থেকে এতগুলো টাকা নিয়ে তুই কি করবি? তুই তো মায়া মানুষ, তোরা যদি আসবে দেখাল বিয়ে দেওয়ান লাগে, তারপরে তো সেখানে টাকা পয়সা অনেক খরচ হয়ে যাবো। তোরে কোনো টাকা পয়সা দিব না, যা টাকা পামো সবকিছু আমার কাছে থাকবো, আমি সেটা দেখাশোনা করবো। ইস রে, ও পোলা দেখে ও দেখাশোনা করবে, আমি আর দেখাশোনা করতে পারি না। ওই বিয়ার যে অজুহাত দিতাছস, বিয়ার সময় কয় টাকা খরচ হইব রে? 5 লাখই খরচ হোক, তারপরে তো আরো 5 লাখ টাকা থাকবো। হ্যাঁ, আমার ভাগের টাকা আমি 1 টাকাও ছাড়বো না, কারণ এই পেনশনের টাকায় আমারও হক আছে, বুঝছস? ঠিক আছে মা, যাই। হ্যাঁ, তোরা সাবধানে থাকিস। আচ্ছা যাও আব্বা। আইতে বোধহয় 2-1 দিন দেরি হইতে পারে। আর কোনো সমস্যা নাই, প্রয়োজনে আরো একটা দিন বেশি নাও, তো টাকা কিন্তু 35 লাখই নিয়ে আইবা, টাকা যেন 1 টাকাও কম না হয়। আচ্ছা বাবা, আমি যাই। আবার সাবধানে যাও কিন্তু। ওই ভাইয়া, আব্বার মাথায় কিন্তু সুবুদ্ধি হয়েছে, বুঝছস? সত্যি হইছে মানে কি 35 লাখ টাকা। শোন, এখান থেকে তোর আমি 10 লাখ 2 লাখ টাকা দিব না, 10 লাখই লাগবে। 10 লাখ টাকা তো মুখের কথা না, আমি পুরুষ মানুষ, আমার বিয়ের সাথে একটা ব্যাপার আছে, ভবিষ্যৎ আছে, যা টাকা পয়সা আব্বার থেকে অংশীদার আমি কিন্তু একটু বেশি পাই। সুতরাং আহা গো, মেয়ে মানুষ দেখে যে ঠকাবা তা হইবে না, ঠিক আছে? এখন পোলা মেয়ের সমান অধিকার, এটা মাথায় রাখিস। বলি তুই অর্মি, ও তোর বাবা ঢাকা থেকে আসার সময় লঞ্চ ডুবিতে মারা গেছে। কি হইছে? তোর বাবা ঢাকা থেকে আসার সময় লঞ্চ ডুবিতে মারা গেছে, বাসে গেছে। হাই হাই, হইছে নাকি? এটা কোনো কাম হলো নাকি? আল্লাহ রে, আমি যাই তাহলে স্টোরি মাস্টারের কোথায় খবর দিই। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে যাই। আল্লাহ, এটা কি হয়ে গেল? হ্যাঁ, বুইড়া এটা কি করলো? হ্যাঁ, যাওয়ার সময় তুই এত করে কইয়া দিলি যে সাবধানে থাইকো, সাবধানে আইসো। হ্যাঁ, সে কি করলো? পেনশনের টাকাটা নিয়ে আসতে না আসতে হয় নাকি মরছে। মরছে, বেশ ভালো কথা। তাহলে বাড়িতে এসে মরতো নাকি টাকাটা আমাকে হাতে তুইলা দিয়ে তারপরে মরতি? এটা কি করলো আব্বা? আরে আমার তো অস্থির লাগতেছে, আমি একদম সর্বশান্ত হয়ে গেল। এতগুলা টাকা নিয়ে আসতেছিল, তার মানে কি টাকা শুদ্ধ একদম ডুবে গেল? টাকা শুদ্ধ ডুবছে নাকি টাকা নিছে না নিতেই পারে নাই, বুঝবো কেমনে? হ্যাঁ, এত কথা। এই এখন কি করা যায় কত? আব্বা তো মইরা গেল, এখন আমগো এতিম মারাই দিয়ে টাকাগুলো তো সব শেষ। এবার আমরা কি করব? আমগো ভবিষ্যৎ পুরাই অন্ধকার রে। কিছুই করার নাই, এখন এখানে বয়ে বয়ে কান, তা নাইলে পাড়া প্রতিবেশী আমাকে খারাপ করবো। আল্লাহ গো, আমার বাপে মইরা গেল, আমাকে এতিম বানাইয়া দিল। একটু জোরে কানতে পারোস না, মায়া মানুষ? আল্লাহ গো! বাড়িতে কেউ আছে? লিটু সাহেব, লিটু সাহেব। আরে স্যার, আপনি? ভাইয়া, ভাইয়া, দেখ কে ডাইছে। আরে আসলে আপনি? আপনার বাবা আর আমরা দীর্ঘদিন একই স্কুলে চাকরি করেছি। খুব ভালো মানুষ ছিলেন, আপনাদের নিয়ে খুব চিন্তা করতেন। হঠাৎ করে তিনি এভাবে চলে যাবেন আমরা কেউ ভাবতে পারিনি। আল্লাহ পাক বলেছেন, যিনি পানিতে ডুবে মৃত্যুবরণ করেন তিনি সরাসরি জান্নাতে যান। স্যার এমনিতেই ভালো মানুষ ছিলেন, তার উপর গতকালে লঞ্চ ডুবি হয়ে তিনি মারা গেছেন। অনেকেই মারা গিয়েছেন, শোক প্রকাশ করার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আপনাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আমরা সবাই স্কুলের সবার পক্ষ থেকে আমি শোক প্রকাশ করার জন্য এসেছি। আরে ভাই হইছে, অনেক বলছে। এই আপনার মতো এলাকার মধ্যে অনেক আছে যারা এই সাইরা কানের বুগুলো খালি জ্ঞান জ্ঞান করে। বাবাই মারা গেছে, সুখ দেখাইতেছে, দরদ দেখাইতে আসছে। এত সুখ দুঃখ দরদ আমাকে সামনে দেখানো লাগবে না, জানতে এখান থেকে জান। ঠিক আছে ঠিক আছে, আই এম সরি, আমার শোক প্রকাশ করা উচিত হয়নি। আসলে সবসময় স্যার আপনাদের জন্য চিন্তা করেছেন, সবসময় দেখতাম আপনার কথা, আপনার মেয়ের কথা বলতেন। তাই আমরাও স্কুলের সবাই, উপজেলার সব শিক্ষকরা আর
স্টাফরা মিলে নিজেদের পকেট থেকে কিছু টাকা দিয়ে এই যে 5 লক্ষ টাকা এনেছিলাম আপনাদেরকে দেওয়ার জন্য। নিন টাকাটা নিন। এতগুলো টাকা আপনারা দিছেন? আর প্রভিডেন্ট ফান্ডের জন্য স্যার আবেদন করেছিলেন, সেই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করেই আসার পথে স্যার লঞ্চ দুর্ঘটনায় মারা যান। চিঠিটা মন্ত্রণালয়ে পৌঁছেছে, অল্প সময়ের মধ্যে এটা পাস হয়ে স্কুলে চলে আসবে। তখন আমি নিজে এসে 35 লক্ষ টাকার চেক আপনাদের দিয়ে যাব। আপনারা অনেক ভালো মানুষ, আমার আব্বার মতো। আব্বাইও ভালো আছিল, আর খুব ভালো মানুষ, আমাকে টাকা দিল না রে। হ্যাঁ তাই তো, তা নাহলে এমনি এমনি এতগুলো টাকা কেউ কাউকে দেয় এইভাবে তুইলা সবাই মিলা। ঠিক কথা, আপনি দিলে আসেন। আসসালামু আলাইকুম, ভালো থাক। তাহলে এই টাকা দিয়া আমার বিয়ের ব্যবস্থা কর। এই যে টাকা দে। বিয়ের ব্যবস্থা কর, বিয়ের ব্যবস্থাটা পরে হইব। আপাতত নে ধর, এটা নে, খুশি কি থাক। দিলি? ওই ভিক্ষা দিলি? ওই দাঁড়া দাঁড়া কইতাছি। যা কওয়ার তা কও খালা, যার বাপ মরে সেই বুঝে। বাপ না থাকলে একটা সন্তানের যে কত কষ্ট হয়। আপনার বাবা মারা গিয়েছে, আসলে বিষয়টা অনেক দুঃখজনক। আপনার বাবা অনেক সম্মানী একজন ব্যক্তি ছিলেন, আমারও শুনে অনেক খারাপ লাগছে। আচ্ছা যাই হোক, যে কারণে আমি এখানে এসেছি, আপনার বাবা একটা লাইফ ইন্স্যুরেন্স করেছিলেন। আচ্ছা, আপনি কে? আমি ওই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি। আপনার বাবা একটা লাইফ ইন্স্যুরেন্স করেছিল। কি কোন ইন্স্যুরেন্স করছে? কই আমরা তো জানি না। ভাইয়া তুই জানোস? না না, আমিও তো জানি না। আসলে উনি কাউকে বলতে বারণ করেছিল। 4 বছর কিস্তি চালিয়েই তো উনি মারা গেলেন। হ্যাঁ হ্যাঁ, কোন কি এখন কি আবার আমাকে টাকা পয়সা দেওয়া লাগবে নাকি? আমি কিন্তু দিতে পারবো না ভাই, আমি এই বাড়ির মাইয়া, আমি এমনিতেই পড়াশোনা করে কয়দিন পর বিয়ের সাথে এবার শ্বশুর বাড়ি যাবো, আমি টাকা পয়সা কই পাবো, কেমনে কিস্তি চালামু? এই যে হ্যাঁ পোলা, হ্যাঁ রে কোন? আরে আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি 1 টাকা কামাই করি না, বাবারটাই খাইতাম। আমার কাছে টাকা পয়সা নাই, আমি কিন্তু কিস্তি বিস্তির মধ্যে নাই। আহা, আপনারা বুঝতে পারছেন না, কোনো কিস্তি চালাতে হবে না। উনি মারা যাওয়াতে 20 লক্ষ টাকা আপনারাই পাবেন। কত? হ্যাঁ, 20 লক্ষ টাকা। কিস্তির পুরো 20 লক্ষ টাকা আপনারাই পাবেন। 20 লক্ষ? আব্বা আব্বা গো, তুমি এটা কি করলে আব্বা? তোমার মাইয়া পোলা গেলে কি এত ভাবছো, এত চিন্তা করছো? আরে আহা, কান্না করবেন না। এই যে এখানে যে কাগজটা আছে, এই ফর্মটা ফিল আপ করে অফিসে দিয়ে আসবেন। আমি এসে আপনাদের টাকাটা দিয়ে যাব। সব ফিল আপ হয়ে যাবো, কোনো চিন্তা করবেন না। আপনার বাবা অনেক ভালো মানুষ ছিলেন, ওনার জন্য দোয়া করি। আরে কান্দা লাগবে না, ফর্ম ফিল আপ করবি। হয় হয়, তাড়াতাড়ি। আপনাদের বাবা অনেক সৎ মানুষ ছিলেন, তিনি সারা জীবন আমাদের স্নেহ করে গেছেন, আপনাদের দেখে গিয়েছেন। তিনি গিয়েছিলেন আপনাদের জন্য প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আনতে। তিনি আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য তার চাকরিটা 3 বছর আগে ছেড়ে দিলেন, যাতে করে প্রভিডেন্ট ফান্ড পেনশনের টাকাগুলো অগ্রিম পান এবং আপনাদের মনের আশাগুলো পূরণ করতে পারেন। আপনার চাকরি, আপনার বিয়ে সবসময় ভাবতেন। আজকে স্যার নেই, কিন্তু দেখেন আপনাদের জন্য প্রভিডেন্ট ফান্ডের টাকা, পেনশনের টাকা পুরোটাই এখানে আছে। এখানে 35 লাখ টাকার একটা চেক আছে, বেয়ারার চেক। আপনারা গেলে ভাঙিয়ে টাকা তুলে ফেলতে পারবেন। আর হ্যাঁ, আপনার বাবা 20 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স করেছিলেন, আর আমাদের ইন্স্যুরেন্সের পলিসির নিয়ম অনুযায়ী উনি মারা যাওয়ার পরে ওনার এই টাকা ওনার সন্তানরাই পাবে। এনি চেকটা রিসিভ করুন। আব্বা বাবা, তুমি এতগুলো টাকা আমাকে লেগে রেখে গেছো আব্বা, এতগুলো টাকা দিয়ে আমরা কি করবো আব্বা? আপনারা শান্ত হন। প্যানিক হবেন না, বাবা মা কারো চিরকাল বেঁচে থাকে না। আপনাদের এই টাকাটা কাজে লাগবে, তাই না? যে কোনো সময় ঝড় উঠতে পারে। ও আর হ্যাঁ, আপনার বাবার 40-টা সুন্দর মতো করবেন। আসলে সবাই আপনার বাবাকে খুব ভালোবাসতো, তো আমরা সবাই মিলে একটু স্মৃতিচারণ করব। ঠিক আছে, আচ্ছা, আমরা আসি তাহলে। আসসালামু আলাইকুম। আব্বা বা এতগুলা টাকা, 20 লাখ টাকার চেক। টাকা
টাকা আব্বাই যখন বাইসা ছিল শুধু অভাব ছিল অভাব। আব্বা তো মুইরা যাওয়ার পর শুধু টাকা আইতাছে ভাইয়া। আব্বাই আগে মূল্য না কিসের লেগে কত? একদম কারেক্ট কথা কইছিস। এই বুইড়াটা কতদিন ধরে চাইতাছি মরে না কেন খালি তুই টাকাগুলো পাই। একদম ঠিক কথা কইছিস ভাইয়া। তাড়াতাড়ি ভিতরে চল, ভিতরে গিয়া টাকা পয়সা ভাগ বাটোয়ারা করি। আয় আয় আয়। এই দাঁড়া, শোন, যাই কিছু তুই আব্বাই মারা গেছে, এখন যদি আব্বার 40,000 না করি তাহলে এলাকার লোক আমরা কইব কি খারাপ ছেলে মেয়ে। কোনোদিন তো বাবারে ভালোবাসে নাই, মরার পরেও যেরকম ছিল ঠিক ওইরকমই আছে। যাই কিছু করি না কেন 40,000 আমাকে করা লাগবে। একদম ঠিক কথা কইছস। গ্রামের মানুষের কাছে বিলীন হইয়া তো আর লাভ নাই, বুঝছস? গ্রামের মানুষের কাছে আমরা সব সময় ভালো সন্তান হইয়া থাকবো। তাহলে দাওয়া দাওয়া শুরু করে দেই। আয় আয়। ঠিক আছে, চল। আপনার বাবা অনেক ভালো মানুষ ছিল, আপনার বাবার জন্য দোয়া করি। এখন আসি। জি, ঠিক আছে থাকো, এখন তো টাকা পয়সার মালিক হচ্ছে, একটা চাকরি বাকরি করো। তোমার আব্বা টাকা পয়সা কামাই করে থেকে গেছে, মারা গেছে, অনেক কষ্ট করছে। যাক, দোয়া করি। হ্যাঁ থাকো জি। তাহলে, হ্যাঁ? জি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ভাই তাহলে আসি। কোরআন খতম দেওয়া শেষ, আর মাদ্রাসায় বলে দিছি ওখানে কোরআন খতম দেওয়া হবে, আর নামাজের সময় হয়ে যেতেছে, তো আমি আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। লিটু সাহেব, এখন তো আপনাদের আর কোনো কষ্ট নেই। স্যার বেঁচে থাকতে অনেক কষ্ট করেছেন। তিনি, আমি নিজেদের সব সুখ দুঃখের কথা একসাথে শেয়ার করতাম। আজকে আপনাদের কাছে অনেক টাকা আছে। প্রভিডেন্ট ফান্ডের 35 লক্ষ টাকা, আমরা দিয়েছিলাম 5 লক্ষ টাকা, আপনারা ইন্স্যুরেন্সেরও 20 লক্ষ টাকা পেয়েছেন। 60 লক্ষ টাকা অনেক। আপনি এবার চাকরিটায় জয়েন করেন, আপনার ইচ্ছা, আপনার বোনের ইচ্ছা পূরণ করেন, আপনাদের বাড়িটাকে সুন্দর করে তোলেন। স্যারের অনেক আক্ষেপ ছিল টিনের ঘরে আপনাদের রাখে। আপনাদের আর কোনো অভাব রইল না। শুধু একটা কথা বলবো, স্যারের জন্য সবসময় একটু দোয়া করবেন, কারণ সন্তানের দোয়া বাবা মায়ের জন্য সব সময় কাজে দেয়। খুব ভালো মানুষ ছিল। আমি সবসময় তাকে স্মরণ করব। আসি, ভালো থাকবেন। জি। ওই এই পাড়া প্রতিবেশী গো খাইয়া দেয় আর কোনো কাজ নাই। হ্যাঁ, ওরা যে আইসা জ্ঞান দিতাছে, ওগো কাছে আমরা জ্ঞান চাইছি। আব্বা মইরা গেছে, আমাগো বাপ মইরা গেছে, আমরা কাইন্দা এটা চুপ করে থাকবো। ওরা জনে জনে আইসা জ্ঞান দেওয়া শুরু করছে। শোন, আমরা যেহেতু টাকা পাইছি, এই গ্রামে আর টাকা দেব না। আমরা গাঠটি বস্তা নিয়ে শহরে চলে যাবো। তুই ভালো একটা চাকরি করবি, আর আমার শহরের একটা পোলা দেখে বিয়ে করে দিবি। তো ভালো একটা প্রস্তাব দিছস। সত্যি তো এই গ্রামের মধ্যে লোকজন আইসেন নানান কেসর মেসরে মাথাটা একদম খায় ফেলছে। এর চাইতে ভালো শহরে চলে যায়। যা, আজকে চলে যাম। চল, আমার কাছে তো টাকা আছে। চল। লিটু মা, আমি তো করে বাবা। দাঁড়া দাঁড়া, তোরা ভয় পাস না, আমি তোর বাবা, আমি মারা যাই নাই। কিন্তু আমরা তো ভাবছিলাম মইরা গেছে। মরে নাই, পয়সা আছে। দেখ তোরমি আশপাশে কেউ কি দেখে রেখে ফেলাইলো নাকি? না, কেউ নাই ভাইয়া। চল, যেহেতু কেউ দেখেই নাই, এই মহিলাটারা নিয়ে যায় আমাদের মাইরা ফেলতে হইবে। ধর। না না, কথা কোকেন মা মা বাবা, আমার মারিস নে, মারিস নে। আমরা তো কি করবো? এই বুড়ার বাচ্চা, আমরা তো ভাবছিলাম তুই লঞ্চ ডুবিতে একদম মারা গেছস, তা বাদে তুই বাড়িতে পয়সা কিসের জন্য ফিরছস? কত তাই তো মোর সমস্যা বেশ ভালো কথা। পাড়া পড়শিরে বুঝ দিয়ে দিছি আমগো আব্বাই লঞ্চ ডুবিতে মরে গেছে, তার লাশ ভাসায় নদীতে লয়ে গেছে। তুমি আমার ফিরাইছো কা? হ্যাঁ, এখন যদি পাড়া প্রতিবেশী জানে তাহলে আমাকে কত বড় সর্বনাশ হবে তুমি ভাবতে পারতেছো? হ্যাঁ, ফকিনের বাচ্চা, অনেকগুলো টাকা, তুই তো একটা টাকাও দিতি না। আমরা অনেকগুলো টাকা পাইছি, আমরা চিন্তা করছি আমগো ভবিষ্যৎ উজ্জ্বল। তুই মরার সঙ্গে সঙ্গে আমরা কতগুলো টাকা পাইছি। আল্লাহ রে, তুই যখন বাইচা ছিলি, হ্যাঁ, শুধু তো অভাব দেখাইছিস। হ্যাঁ, কত করে কইছিস যে কিছু টাকা দাও। হ্যাঁ, ওই টাকা দিয়ে আমি ভালো এক জায়গায় বিয়ে করি আর ভাইয়া ভালো একটা চাকরি করুক। হ্যাঁ, তা তো দাও নাই। এখন যেই তুমি মরার সঙ্গে সঙ্গে আমাদের কাছে টাকা আসা শুরু করলো, অমনি আবার ফিরাইছো। আমাকে সুখ তোমার সহ্য হয় না? না না বাবা, না মা, পেনশনের টাকা জমা দিয়ে যখন লঞ্চ দিয়ে বাড়িতে ফিরতে আহি, হঠাৎ করে লঞ্চ নদীতে ডুইবা যা, অনেক মানুষ মারা যা।
আমি জানালাতে বাড়াইয়া সাঁতার কাটতে কাটতে জীবন বাঁচাইয়া এক চোরে পড়ি। চোরের লোকজন আমার বাড়িতে দিয়ে মাথার বাড়ি ডাইলে চিকিৎসা করে আমার সেন্স ফিরে আনে। তখন আমি চিন্তা ভাবনা করি, এটা তো আসলে আমার বাড়ি না, আমার পোলাপান না। তো করে মায়া মহব্বতের জন্যে আমার ওখান থেকে কষ্ট করে ফিরে আহি। আমার সন্তানের মুখ দেখবো, আমার মেয়ের মুখ দেখবো। হঠাৎ করে আয় দেখি যে আমি না মরতে মরতেই তোরা 40 লক্ষ টাকা পায় আমার 40 করতে চস। তখন আমার বুকটা মা পাইটে গেছে। মা আমি বাঁচবার চাই, মা আমি বাঁচবার চাই। করলেই তো হবো না। এখন যদি তুমি বাইসা থাকো এই টাকাগুলা আর মালিকেরা এসে এই টাকাগুলো সব নিয়ে যাবো, তখন আমরা তো আবার পথে বসে যাবো। তোমারে বাসায় রাখুন যাবো। একদম ঠিক কথা কইছে ভাইয়া, তোমারে বাসায় রাখা যাব না। তুমি তো মইরেই গেছো, অনেক কাঁদছি না? হ্যাঁ খুব কাঁদছি, কান্দার চাপটা শেষ। এইবার তোমার সত্যি সত্যি মারমু, ঠিক আছে? তোমার ওই পেনশনের টাকা আমাগো, শুধু আমাগো 2 ভাই বোনের, ঠিক আছে? এই শুন, তোর পেনশনের টাকা শুধু আমাগো। ওই ভাইয়া মরছে তো, কিন্তু এই বুইড়ারে তো এইখানে ফালানো যাব না। এক কাজ করি, এটা ডাইনা নিয়ে নদীতে ফালাই দিয়ে আসি। বুইড়া নদীতে মরছে, এখন নদীতে